ক্লাস 11 ফিজিক্স ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম, হাইড্রোস্ট্যাটিক্স অ্যান্ড অ্যাটমসফেরিক প্রেশার, আজকে তার সেকেন্ড ক্লাসে আমরা আমাদের আলোচনা যেখান থেকে শুরু করব সেটা হলো পাস্কালস ল বা পাস্কালের সূত্র। তুমি একটা কঠিন পদার্থের যে কোনো অংশে যদি চাপ প্রয়োগ করো তাহলে কি দেখা যায়, যে বস্তুটা তুমি যেখানে চাপটা প্রয়োগ করেছো সেই অংশে একটা স্থানীয় বিকৃতি ঘটেছে। যেহেতু কঠিন বস্তুর দৃঢ়তাটা বেশি, তাই সে কি ওই চাপটাকে তার সমগ্র আয়তনে ছড়িয়ে দিতে পারে না, তাই বস্তুটির স্থানীয় বিকৃতি ঘটে। কঠিন পদার্থের মতো দৃঢ়তা না থাকায় কোনো আবদ্ধ প্রবাহী এক অংশে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে ওই চাপ প্রবাহীর অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আবদ্ধ প্রবাহীর কোনো বিন্দুতে চাপের পরিবর্তন করলে ওই প্রবাহীর সকল বিন্দুতে চাপের পরিবর্তন হয়। ফরাসি বিজ্ঞানী পাস্কাল প্রবাহীর মধ্যে চাপ সঞ্চালনের একটা সূত্র আবিষ্কার করেছিলেন বা নির্ধারণ করেছিলেন। সেই সূত্রটা পাস্কালের সূত্র বা পাস্কালস ল নামে পরিচিত। এতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে আবদ্ধ প্রবাহী যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে ওই চাপ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তলের উপরেই সেটি লম্বভাবে ক্রিয়া করে। এটা আমরা একটা খুব সুন্দর ছোট পরীক্ষার সাহায্যে বুঝতে পারি। একটা রাবারের বল নিয়ে তুমি তাতে একটা ফুটো করো, সেই ফুটো দিয়ে বলটাকে জল পূর্ণ করবে। তার আগে ওই রাবারের বলটাকে একটা পিন দিয়ে আরো বেশ কয়েকটা ছোট ছোট ছিদ্র করবে। এবার জল পূর্ণ করে তুমি যে বড় ছিদ্রটা করেছো সেটাকে যদি হাত দিয়ে বা আঙুল দিয়ে চেপে ধরো তাহলে দেখবে জল অন্যান্য ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে আসছে এবং যে জলটা বেরিয়ে আসছে সেই জলটা কিন্তু ওই যে বলের তলের সঙ্গে লম্বভাবে বেরিয়ে আসছে। সুতরাং প্রমাণিত হলো যে আঙুলের দ্বারা প্রযুক্ত যে চাপ যেটা তুমি ওই বলটার উপরে দিয়েছিলে সেই চাপ জল চারদিকে সমানভাবে সঞ্চালনা করে দিয়েছে। এবার তুমি এই পরীক্ষাটাই আর একটা পরীক্ষার সাহায্য করতে পারো। তুমি যদি বলটা না নিয়ে একটা পাত্র নিলে যেটা চারটে মানে বেরোনোর জায়গা আছে জল, সেই চারটে জায়গায় তুমি চারটে পিস্টন লাগিয়ে দিলে। পিস্টন লাগিয়েও যদি তুমি দেখবে একটা পিস্টনকে যে মুহূর্তে তুমি প্রেস করছো ভেতরের দিকে, অন্য পিস্টনটা অটোমেটিক্যালি বাইরের দিকে চলে আসবে। এটাও এই পরীক্ষাটা দিয়েও কিন্তু তুমি পাস্কালস লটা দেখতে পাবে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ মাল্টিপল অফ ট্রাস্ট ফ্রম পাস্কালস ল। এটা পড়ার আগে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই। হাইড্রোলিক্স কি? হাইড্রোলিক্স হলো অ্যাপ্লাইড সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর একটা শাখা। এই শাখায় মূলত চাপের তরল পদার্থের মেকানিক্যাল ধর্ম নিয়ে আলোচনা করা হয়। হাইড্রোলিক্সের মূল স্তম্ভই কিন্তু হলো পাস্কালের সূত্র। পাস্কালের সূত্র অনুযায়ী আমরা কি পড়ে এলাম, যে আবদ্ধ তরলের কোনো স্থানে যদি অল্প বল প্রয়োগ করা হয় তাহলে অন্যত্র বেশি মানের বল সৃষ্টি করা যায়। প্রযুক্ত বলের এই যে বিবর্ধন অর্থাৎ এই যে বেড়ে যাচ্ছে মাল্টিপ্লিকেশন, এই বিবর্ধনকে ঘাত বৃদ্ধি নীতি বলে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, একটি হাইড্রোলিক অ্যারেঞ্জমেন্টের ছবি দেখানো আছে। একটা সরু এবং একটা মোটা চোঙ পরস্পরের সঙ্গে একটা নল দিয়ে যুক্ত। ধরা যাক সরু নলের প্রস্থচ্ছেদ A এবং মোটা নলের প্রস্থচ্ছেদ B। চোঙ দুটি জলপূর্ণ করে তাদের মুখগুলো দুটি নগণ্য ভরের
জলরোধক পিস্টন দ্বারা বন্ধ করা আছে। পিস্টন দুটি ফ্রিকশনলেস অবস্থায় চোঙের মধ্যে চলাচল করতে পারে। পিস্টন দুটির মাথার ওজন রাখার একটা করে দেখো পাটাতন রয়েছে, যেখানে আমি ওজন রাখতে পারি। এখন ছোট পিস্টনের উপরে আমি W1 ওজন রাখলাম, অর্থাৎ ছোট পিস্টনের উপর প্রযুক্ত বলটা হচ্ছে W1। তাহলে ছোট পিস্টন দ্বারা জলে প্রযুক্ত চাপটা কত হবে? W1, আর ওটার এরিয়া কত ছিল A, তাহলে W1/A। পাস্কালের সূত্র অনুযায়ী এই চাপ জলের মধ্যে অপরিবর্তিত মানে সকল দিকে সঞ্চালিত হয় এবং বড় পিস্টনের উপরে ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। অতএব বড় পিস্টনের উপর মোট বল বা ঘাত কত হবে? এই প্রেসারটা ইনটু এরিয়া। প্রেসারটা কত? W1/A ইনটু এরিয়া কত? বড়টার এরিয়া হচ্ছে B, তাহলে W1/A ইনটু B। এই বলের ক্রিয়ায় বড় পিস্টনটি কি হবে? উপরের দিকে উঠতে থাকবে। একে স্থির রাখতে যদি তুমি ওর উপরে W2 ওজন চাপিয়ে দাও, তাহলে আমরা লিখতেই পারি W2 সমান সমান W1/A ইনটু B, বা W2 is equal to W1 ইনটু B/A সমান সমান W1 ইনটু AB। এই যে বড়, তার মানে কি, এই যে বড় পিস্টনের উপরে n গুণ বেশি ঘাত কার্যকর হয়েছে। n এর মানটা যত বেশি হয়, অর্থাৎ A তুলনায় B যত গুণ বেশি হবে, W1 এর তুলনায় W2 যত গুণ বেশি হবে, n এর মান তত বেশি হবে। যেমন যদি তুমি ধরে নাও যে স্মল a সমান সমান 1 সেন্টিমিটার স্কয়ার, স্মল b সমান সমান 200 সেন্টিমিটার স্কয়ার এবং W1 সমান সমান 1 কেজি ইনটু গ্রাম, 1 কেজি ইনটু জি বল প্রয়োগ করলে তুমি বড় পিস্টনটির উপর তাহলে কত বল পাবে? দেখো আমরা আগের সূত্র অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে সেখানে আমরা কত পাবো? W2 সমান সমান পাবো হচ্ছে 200 কেজি ইনটু জি। সুতরাং ছোট পিস্টনে 1 কেজি ইনটু জি বল প্রয়োগ করলে বড় পিস্টনে 200 কেজি ইনটু জি বল প্রযুক্ত হয়। অর্থাৎ আবদ্ধ তরলের এক অংশে যদি তুমি অল্প বল প্রয়োগ করো, তাহলে অন্য স্থানে বহু গুণ বেশি বল পাওয়া যায়। একেই বলা হয় ঘাত বৃদ্ধি নীতি, প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট। এই নীতির উপরে ভিত্তি করে অনেক যন্ত্রপাতি তৈরি করা হয়, যেমন হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক ব্রেক প্রভৃতি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে conservation of energy in the case of multiplication of thrust, অর্থাৎ ঘাত বৃদ্ধির নীতিতে শক্তির সংরক্ষণ। তোমাদের নরমালি দেখলে মনে হবে যে এই নীতিটা শক্তির সংরক্ষণ নীতির বিরোধী। যদিও আমরা ছোট পিস্টনে অল্প বল প্রয়োগ করে বড় পিস্টনে বেশি বল পাই, তবুও শক্তির দিক থেকে আমরা লাভবান হই না, অর্থাৎ এটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। ধরা যাক W1 বল প্রয়োগের ফলে ছোট পিস্টন নিচের দিকে x দূরত্ব নামলো এবং এর ফলে বড় পিস্টনটা আমি ধরে নিচ্ছি ওপরের দিকে y দূরত্ব উঠলো। জলে অনমনীয় বলে সরু চোঙে জলের আয়তন হ্রাস সমান সমান কত হবে? মোটা চোঙে জলের আয়তন বৃদ্ধি। অর্থাৎ আমরা লিখতেই পারি A ইন্টু x সমান সমান B ইন্টু y, বা x/y সমান সমান B/A। এখন ছোট পিস্টনের উপর কৃতকার্য কত হবে? W1 ইন্টু x, ওটা x গেছে, আর পরের বড় পিস্টন হচ্ছে W2 ইন্টু y, y গেছে, কিন্তু W2 ইন্টু y সমান সমান W1 ইন্টু B/A ইন্টু y। এটা আমরা আগে পড়ে এলাম, দেখো W2 সমান সমান পড়ে এসছি, W1 ইন্টু B/A এটা আমরা পড়ে এসছি, তাহলে সেটা যদি আমি পুট করি
তাহলে W2 y সমান সমান কি পাবো, W1, W2 জায়গায় লিখছি W1 B/A আর y যা y, তাহলে সমান সমান আমরা কি লিখবো W1 ইন্টু, এবারে দেখো B/A সমান সমান আমরা করে এলাম x/y, তাহলে W1 ইন্টু x/y ইন্টু y, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি W1 ইন্টু x। অতএব বড় পিস্টনের দ্বারা কৃতকার্য সমান সমান ছোট পিস্টনের উপর কৃতকার্য, অর্থাৎ ছোট পিস্টনে যে শক্তি ব্যয় করা হয় বড় পিস্টনে সেই পরিমাণ কার্য ফিরে পাওয়া যায়, অর্থাৎ এখানে শক্তির সংরক্ষণ সূত্র রক্ষিত হলো। এই যে আমরা আলোচনাটা করলাম, এখানে ঘর্ষণজনিত বাধা কিন্তু কনসিডার করা হয়নি। প্রকৃতপক্ষে ঘর্ষণের বিরুদ্ধে কার্য করার জন্য কিছু শক্তি নষ্ট হয়, সেই জন্য বড় পিস্টন দ্বারা কৃতকার্য লেস দ্যান ছোট পিস্টনের ওপর কৃতকার্য। W1 এর তুলনায় W2 অনেক বড় বলে X এর তুলনায় Y অনেক ছোট হয়, অর্থাৎ বড় পিস্টনের সরণ ছোট পিস্টনের সরণের থেকে অনেকটাই কম হয়। এবার আমরা যেটা করব সেটা হলো হাইড্রোলিক প্রেস। ঘাত বৃদ্ধির নীতির ব্যবহারিক প্রয়োগ এই হাইড্রোলিক প্রেসে করা হয়। ব্রামা নামে একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এই যন্ত্রের কিছু উন্নতি সাধন করেন বলে এই যন্ত্রকে ব্রামা প্রেসও বলে। এই যন্ত্রের সাহায্যে প্রচন্ড ঘাতে মানে প্রচুর ঘাতের সৃষ্টি করা যায়। দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখো এটা একটা হাইড্রোলিক প্রেসের ছবি। C1 এবং C2 দুটি লোহার চোঙ T1 নল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত। চোঙ দুটির মধ্যে P1 এবং P2 দুটি জলরোধক পিস্টন আছে। P2 পিস্টনের প্রস্থচ্ছেদ বিটা এবং P1 পিস্টনের প্রস্থচ্ছেদ আলফা। P2 পিস্টনের প্রস্থচ্ছেদ বিটা P1 পিস্টনের প্রস্থচ্ছেদ আলফা অপেক্ষা অনেক গুণ বড়। একটি লিভার ওয়েল এর সাহায্যে P1 পিস্টনকে সি চোঙের মধ্যে ওঠানো নামানো যায়। P2 পিস্টনের উপর একটি পাটাতন P আছে। যে বস্তুকে তোমার প্রেসারাইজ করতে হবে, পৃষ্ঠ করতে হবে, তাকে ওই পাটাতনের উপরে রাখা হয়। M1 এবং M2 একটি শক্ত লোহার পাত চারটি থামের সাহায্যে দেখো দৃঢ়ভাবে আটকানো রয়েছে। V1 এবং V2 দুটি একমুখী ভালভ। V1 ভালভ জলাধার R থেকে জলকে C1 চোঙে আসতে দেয়, কিন্তু C1 থেকে R এ জল ঢুকতে দেয় না। V2 ভালভ জলকে C1 চোঙ থেকে C2 চোঙে যেতে দেয়, কিন্তু বিপরীত দিকে যেতে বাধা দেয়। S একটি প্যাচ কল, এটি খুলে C2 চোঙের জল T2 নলের মধ্যে দিয়ে আর জলাধারে আবার তুমি ফিরিয়ে আনতে পারো। এবার কি এটার কার্যপ্রণালী কি, কিভাবে এটা কাজ করে? প্যাচ কলটি বন্ধ করে যে বস্তুর উপরে তোমার চাপ প্রয়োগ করতে হবে তাকে P2 পিস্টনের উপরে পাটাতন P এর উপরে রাখা হয়। এবারে লিভারের সাহায্যে পাস্কালের সূত্র অনুযায়ী P1 পিস্টনে প্রযুক্ত চাপ অপরিবর্তিত মানে P2 পিস্টনের উপর সঞ্চালিত হয়। P2 পিস্টনের প্রস্থচ্ছেদ P1 পিস্টনের প্রস্থচ্ছেদ অপেক্ষা অনেক গুণ বেশি হওয়ায় P2 পিস্টনের উপরে বেশি মানের ঘাত উৎপন্ন হয়। ফলে কি হয়? ফলে P2 পিস্টন উপরের দিকে উঠে আসে এবং পাটাতনের উপরে তুমি যে বস্তুটাকে রেখেছো সেই বস্তুটা লোহার পাত এবং পাটাতনের মধ্যে পড়ে প্রচন্ডভাবে পৃষ্ঠ হয়। একবার কাজ হয়ে গেলে তুমি এস প্যাচ কলটা খুলে C1 নলের জলকে জলাধারে ফিরিয়ে আনতে পারো। P2 পিস্টনটি তখন নিচের দিকে নেমে আসে। এইভাবে এই যন্ত্রকে কাজে লাগানো হয়। এবার আমরা যেটা দেখব সেটা হলো এনার্জি কনজারভেশন ইন আ হাইড্রোলিক প্রেস, অর্থাৎ হাইড্রোলিক প্রেসে শক্তির সংরক্ষণ। হাইড্রোলিক প্রেসে অল্প বল প্রয়োগ করে বেশি বল পাওয়া গেলেও এই যন্ত্রে কিন্তু শক্তির সংরক্ষণ নীতিটা লঙ্ঘিত হয় না।
ধরা যাক P1 পিস্টন C1 চোঙে D1 দূরত্ব নামলো এবং P2 পিস্টন C2 চোঙে D2 দূরত্ব উঠলো। একটা যদি নামে তাহলে আরেকটা উঠবে। সুতরাং C1 চোঙে জলের আয়তন হ্রাস সমান সমান আমরা লিখতেই পারি C2 চোঙে জলের আয়তন বৃদ্ধি। অতএব D1 ইন্টু A সমান সমান D1 ইন্টু আলফা সমান সমান D2 ইন্টু বিটা। তাহলে D1 বাই D2 সমান সমান কি হবে? বিটা বাই আলফা। এখন P1 এর উপরে কৃতকার্য কত হবে? F1 ইন্টু D1 আর P2 এর উপর হবে F2 ইন্টু D2। তাহলে F2 ইন্টু D2 সমান সমান আমরা লিখতে পারি F1 ইন্টু, যেটা আমরা আগে পড়ে এসেছি ঘাত নীতিতে সেই অনুযায়ী, F1 ইন্টু বিটা বাই আলফা ইন্টু D2 সমান সমান F1 ইন্টু D1 বাই D2 ইন্টু D2 আলফা বাই বিটা বাই আলফা সমান সমান D1 বাই D2 পড়ে লিখেছি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি F1 সমান সমান F1 ইন্টু D1। অতএব P2 পিস্টনের দ্বারা কৃতকার্য সমান সমান P1 পিস্টনের ওপর কৃতকার্য। সুতরাং হাইড্রোলিক প্রেসে শক্তির সংরক্ষণ সূত্রটা লঙ্ঘিত হয় না। হাইড্রোলিক প্রেসের যান্ত্রিক সুবিধাটা কি হয়? যান্ত্রিক সুবিধা সমান সমান আমরা লিখতে পারি উৎপন্ন ঘাত বাই প্রযুক্ত বল। যতটা ঘাত উৎপন্ন হলো আর তুমি যতটা বল প্রযুক্ত করলে তার যে রেশিও, সেটাকেই আমরা বলবো হচ্ছে ওর যান্ত্রিক সুবিধা। এবার আমরা যেটা পড়বো সেটা হলো হাইড্রোলিক ব্রেক। সাধারণত চলন্ত গাড়ি থামানোর জন্য আমরা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করে থাকি। গাড়ি থামানোর জন্য চালক ব্রেক প্যাডেলের উপর বল প্রয়োগ করে। এর ফলে মুখ্য চোঙের মধ্যে থাকা ব্রেক অয়েল, ওই চাপটা ওই ব্রেক অয়েলের উপরে পড়ে এবং ওই চাপ নলের মাধ্যমে চাকার চোঙে সঞ্চালিত হয় এবং চাকার চোঙে থাকা পিস্টন দুটিকে বাইরের দিকে ঠেলতে থাকে। পিস্টন দুটির সঙ্গে যে তোমার ব্রেক শু আটকানো, যে ব্রেক শু দুটি চাকার রিমের ওপরে তখন সেটা চাপ দেয় বা বসে পড়তে থাকে এবং ক্রমশ কি হয়? চাকা ক্রমশ থেমে যায়। আগেই বলা হয়েছে যে হাইড্রোলিক ব্রেকের কার্যনীতি হাইড্রোলিক প্রেসের মতো, মানে হাইড্রোলিক প্রেসেও যেটা হয় হাইড্রোলিক ব্রেকেও সেম কার্যনীতিটা, সেম ওয়ার্কিং প্রিন্সিপালে কাজ হয়। এবার যেটা আমরা পড়বো সেটা হলো হাইড্রোলিক লিফট। গ্যারেজ বা কারখানায় মোটর গাড়িকে উঁচুতে তোলার জন্য বা অন্য কোনো ভারী বস্তুকে উপরে তোলার জন্য আমরা সাধারণত হাইড্রোলিক লিফট ব্যবহার করে থাকি। দেখো এখানে পাশে একটা ছবি দেওয়া হয়েছে। দেখো, ধরা যাক ছোট পিস্টনের ক্ষেত্রফলটা আমি ধরে নিলাম A1 এবং বড় পিস্টনের ক্ষেত্রফলটা আমি ধরে নিলাম A2। ছোট পিস্টনের উপরে প্রযুক্ত বল যদি F1 হয়, তাহলে তরলের উপরে প্রযুক্ত চাপ P সমান সমান কত হবে? F1 বাই A, বল বাই ক্ষেত্রফল। এই চাপ পাস্কালের নীতি অনুযায়ী অপরিবর্তিত মানে বড় পিস্টনের উপরে সঞ্চালিত হয় এবং F2 ঘাত প্রয়োগ করে। বড় পিস্টনের উপরে সঞ্চালিত হলে কি হবে? উপরের দিকে F2 ঘাতটা প্রয়োগ করবে। অতএব বড় পিস্টনের উপরে ঘাত F2 সমান সমান আমি কি লিখতে পারি? P ইন্টু A2 সমান সমান P মানে আমি কি পড়ে এসেছি? F1 বাই A1 আর A2টা যেটা আছে, তাহলে F1 বাই A1 ইন্টু A2। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে A2 ভেরি ভেরি গ্রেটার দ্যান A1 হওয়ার জন্য F2টা ভেরি ভেরি গ্রেটার দ্যান F1 হয়। তাহলে সুতরাং কি, বড় পিস্টনের মাথায় স্থাপিত পাটাতনের উপরে যদি তুমি কোনো ভারী বস্তু বা গাড়ি রাখো, তাহলে ওই বর্ধিত যে ঘাত F2 উপরে, মানে ঘাতটা যে F2 উপরে হয় সেটা দ্বারা ওটাকে অনেকটা উপর দিকে তোলা যায়। স্বাভাবিক অবস্থায় বড় পিস্টনের মাথায় স্থাপিত পাটাতনটিকে মাটির লেভেলে রাখা হয়। এবার যখন ওয়ার্কিংটা শুরু হয় তখন সেটা ওটাকে ঠেলে উপরের দিকে তুলে দেয় বা লিফটিং এ সাহায্য করে।
এবার আমরা যেটা পড়বো সেটা হলো প্লবতা, বয়ান্সি অ্যান্ড বয়ান্ট ফোর্স। প্লবতা ও প্লবক বল। কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে যদি তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করা যায় তাহলে বস্তুটাকে কি হয়, একটু হালকা লাগে। যেমন জল ভর্তি কলসিকে জলে ডোবানো অবস্থায় হালকা লাগে। কুয়ো থেকে জল যত উপরে তুলবে, টেনে তোলা হয়, তত সেটা ভারী হয়। কিন্তু জল থেকে তোলার পরই যতক্ষণ ওটা জলের মধ্যে ডুবে থাকে ততক্ষণ হালকা থাকে। যে মুহূর্তে তুমি জল থেকে তুলে দিচ্ছ সে মুহূর্তে ওটা ভারী মনে হয়। কোনো ক্ষেত্রেই বস্তুর ওজনটা কিন্তু কমে না। তাহলে কি হয়, বস্তুর আপাত হ্রাস ঘটে। তরল বা গ্যাসে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাসের ঊর্ধ্বমুখী যে বলটা সে প্রয়োগ করে তাকে বলা হয় প্লবতা। অথবা তরল বা গ্যাসে নিমজ্জিত হওয়ার ফলে কোনো বস্তু হালকা হওয়ার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলবো হচ্ছে প্লবতা। কোনো তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত কোনো বস্তুর বিভিন্ন অংশে ওই তরল বা গ্যাসীয় পদার্থ বিভিন্ন পরিমাণ চাপ প্রয়োগ করে। বস্তুটির উপরিস্থিত কোনো একটি বিন্দুর উপরে যা চাপ হয়, তরল বা গ্যাসীয় পদার্থে মুক্ততল থেকে ওই বিন্দুটির গভীরতার উপরে সেটা নির্ভর করে। এটা আমরা আগেই পড়ে এসেছি। নিমজ্জিত বস্তু বিভিন্ন অংশে বিভিন্ন চাপ প্রযুক্ত হয় বলেই আমরা তরল বা গ্যাসীয় পদার্থ নিমজ্জিত বস্তুর উপর একটা লব্ধি বল বা লব্ধি ঘাত প্রয়োগ করে বলে মনে করতে পারি। এই লব্ধি ঘাত ঊর্ধ্বমুখী হয়। এই ঊর্ধ্বমুখী লব্ধি ঘাত বা যে আপথ্রাস্ট বস্তুর ওজনজনিত নিম্নমুখী বলের এক অংশকে প্রশমিত করে। তার ফলে কি হয়, বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাস এই যে আপথ্রাস্টটা দেয় একে বলা হয় হচ্ছে বয়ান্ট ফোর্স বা প্লবক বল। এই প্লবক বলের কতগুলো বৈশিষ্ট্য থাকে। যেমন প্লবক বল বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, অপসারিত তরলের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ এই তিনটে রাশির উপরে ডিপেন্ড করে। প্লবক বল বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটি কত গভীরতায় বা কতটা ডেপথে আছে তার উপর প্লবক বল নির্ভরশীল নয়, অর্থাৎ ডেপথের উপর ডিপেন্ড করে না। বস্তুর আয়তন অপরিবর্তিত রাখা হলে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল প্লবক বল তার আকার, অবস্থা বা ভরের উপর নির্ভর করে না। কিন্তু আংশিক নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল প্লবক বল তার আকার বা অবস্থার উপর নির্ভর না করলেও তার ভরের উপর কিন্তু ডিপেন্ড করে। সুতরাং তরল ও বস্তু যদি ভারশূন্য অবস্থায় থাকে তাহলে প্লবক বল ক্রিয়া করে না। এই জন্য কৃত্রিম উপগ্রহে বা অবাধে পতনশীল অবস্থায় এই ধরনের ঘটনা ঘটে। সিজিএস পদ্ধতিতে এই প্লবক বলের একক ডাইন, আর এসআই পদ্ধতিতে নিউটন। যেহেতু বল আর সেটার তোমার ডাইমেনশন কি হবে, mL(10⁻²)। নিমজ্জিত অবস্থায় কোনো বস্তু দ্বারা যে তরল বা গ্যাস অপসারিত হয়, অপসারণের আগে সেই তরল বা গ্যাসের ভার কেন্দ্র যে বিন্দুতে অবস্থিত ছিল সেই বিন্দুটাকে নিমজ্জিত বস্তুর প্লবতা কেন্দ্র, সেন্টার অফ বয়ান্সি বা ভাষণ কেন্দ্র বলা হয়। নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবক বল প্লবতা কেন্দ্র দিয়েই কিন্তু নিচের দিকে ক্রিয়া করে। তরল বা গ্যাসে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই বিন্দুতে থাকলেও আংশিক নিমজ্জিত বস্তুর ক্ষেত্রে
ভার কেন্দ্র এবং প্রবতা কেন্দ্র কিন্তু দুটো আলাদা আলাদা বিন্দুতে কাজ করে। তাহলে প্রবতা কেন্দ্র বলতে আমরা কি বুঝলাম, যে নিমজ্জিত কোনো বস্তুকে যদি তুমি তরল বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করো, তাহলে ওই তরল বা গ্যাস বস্তু দ্বারা যতটা অপসারিত হয়, অপসারণের আগে সেই তরল বা গ্যাসের ভার কেন্দ্র যে বিন্দুতে থাকে সেই বিন্দুটিকে ওই নিমজ্জিত বস্তুর সেন্টার অফ বয়ান্সি বলে। তাহলে আজকে এই অবধি। থ্যাংক ইউ।